তোমাকে কলকাতায় কেনাকাটা করতে যেতে হয়, ঋতুকে ঘরের সব কাজ একাই করতে হয়। ক্রিকেট সেমিফাইনাল ম্যাচটি শুরু হতে চলেছে, আমি ঠিক তোমাকে এই রকমটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। তো দেখো, যেতে হয় বা করতে হয় বোঝাতে আমরা কোথায় ইজ টু এম টু বা আর টু ব্যবহার করতে পারি, বা হ্যাভ টু বা হ্যাজ টু আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং করতে যাচ্ছিলাম বা হতে চলেছে বলতে আমরা কোথায় অ্যাবাউট টু ব্যবহার করব, সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। এবং আজকে ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু অ্যাবাউট টু এবং গোয়িং টু এর মধ্যে কি ডিফারেন্স সেটিও কিন্তু আমরা দেখব। এবং আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে এই সেন্টেন্স গুলি লিখবো তখন কিভাবে সেন্টেন্স গুলিকে লিখবো সেগুলি কিন্তু আজকে ক্লাসের মাধ্যমে আলোচনা করবো। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে দেখো, আর রমাকে বাজারে যেতে হয়। তো দেখো, যেখানে কোনো বাধ্যতামূলক কোনো প্রশ্নের কথা নেই যে রমাকে বাজারে যেতে হবে, যে বাধ্যতামূলক ব্যাপার, যেখানে বাধ্যতামূলক ব্যাপার নেই, যেখানে রুটিন মাফিক কাউকে কোনো কাজ করতে হচ্ছে বা করতে হয়, তো সেখানে আমরা কিন্তু ইজ টু বা আর টু বা এম টু ব্যবহার করব। তো রমাকে বাজারে যেতে হয়, তো একটা রুটিন মাফিক রমাকে বাজারে যেতে হয়, তো কিভাবে বলবে? রমা ইজ টু গো টু দা মার্কেট। রমা ইজ টু গো টু দা মার্কেট। তো রমাকে বাজারে যেতে হয়, যদি রমাকে বাজারে যেতে হয় না বোঝায়, সেখানে রমা ইজ নট টু গো টু দা মার্কেট। তো সেখানে আমরা বি ভার্বের পরে কিন্তু নট শব্দটিকে প্লেস করে এই ধরনের সেন্টেন্স কিন্তু নেগেটিভেও আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আমার বন্ধুকে আমাকে সাহায্য করতে হয়। তো দেখো, বাধ্যতামূলক নয়, আমাকে করতে হয়, তো সেইভাবে কিভাবে বলবে? আই এম টু হেল্প মাই ফ্রেন্ড। আই এম টু হেল্প মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে আমাকে সাহায্য করতে হয়। যদি বলি সাহায্য করতে হয় না, সেক্ষেত্রে আই এম নট টু হেল্প মাই ফ্রেন্ড, সেখানে নট শব্দটা কিন্তু প্লেস করতে হবে। তবে অ্যামেন্ট কিন্তু বলতে পারবে না, সেখানে আর নট কিন্তু আমরা বলতে পারি, আরন্ট কিন্তু অ্যামেন্ট বলতে পারি না, সেক্ষেত্রে আমাদের বলতে হবে আই এম নট টু হেল্প মাই ফ্রেন্ড। তো দেখো, কোনো কিছু করতে হয় বা যেতে হয় যেখানে বাধ্যতামূলক নয়, রুটিন মাফিক একটা কাজ, সেখানে কিন্তু আমরা ইজ টু, এম টু বা আর টু প্লেস করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমাকে কলকাতায় কেনাকাটা করতে যেতে হয়। তাহলে তুমি, তাহলে ইউ, তাহলে কিভাবে বলবে? ইউ আর টু গো টু কলকাতা ফর শপিং। ইউ আর টু গো টু কলকাতা ফর শপিং। পরের সেন্টেন্সটি দেখো, তাদেরকে খেলতে পার্কে যেতে হবে। তো দেখো, বাধ্যতামূলক নয় কিন্তু যেতে হবে। তো দেখো, সেক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করব? উইল। কিভাবে বলবো? দে উইল বি টু গো টু দ্য পার্ক টু প্লে। দে উইল বি টু গো টু দ্য পার্ক টু প্লে। আমরা কিন্তু এইভাবে কোন সেন্টেন্স ফিউচারেও লিখতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, মঞ্চে রিতাকে নাচতে হয়েছিল। দেখো, নাচতে হয় যদি বলি, তো সেক্ষেত্রে ইজ টু, এম টু, ইজ টু বা আর টু, কিন্তু হয়েছিল যদি বোঝায় তাহলে কিভাবে বলবে? রিতা ওয়াজ টু ডান্স অন দ্য স্টেজ। রিতা ওয়াজ টু ডান্স অন দ্য স্টেজ, রিতাকে মঞ্চে নাচতে হয়েছিল। তো দেখো, সেক্ষেত্রে ওয়াজ টু এবং তারপরে ভিওয়ান ফ্রম ডান্স। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদেরকে ঘর মেরামত করতে হয়েছিল। তো দেখো, হয়েছিল, তাহলে দে ওয়্যার টু, দে ওয়্যার টু রিপেয়ার দেয়ার হাউস। দে ওয়্যার টু রিপেয়ার দেয়ার হাউস। এই সেন্টেন্স গুলোকেই আমরা নেগেটিভও করতে পারি, ওয়াজ নট বা ওয়্যার নট আমরা কিন্তু প্লেস করে এগুলিকে নেগেটিভে একই রকম ভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আমাকে বাজারে যেতে হয়েছিল। তো কিভাবে বলবে? আই ওয়াজ টু গো টু দ্য মার্কেট। আই ওয়াজ টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হয়েছিল না, সেক্ষেত্রে আই ওয়াজ নট টু গো টু দ্য মার্কেট। তো নট শব্দটিকে প্লেস করে কিন্তু আমরা সহজেই এইসব সেন্টেন্স গুলিকে নেগেটিভে বলতে পারি। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, আমাকে বাজারে যেতে হবে। তো দেখো, এখানে কিন্তু বক্তার ইচ্ছা নেই বা রুটির মাফিক নয়, বক্তাকে জোর করেই কোনো কিছু করানো হচ্ছে যে তাকে এটা করতে হবে বাধ্যতামূলক ভাবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হবে। তো যেখানে বাধ্যতামূলক থাকবে সেখানে আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু। পরের সেন্টেন্সটিকে দেখো, রক্তিমকে 2 সপ্তাহের মধ্যে কাজটি শেষ করতে হয়েছিল বাধ্যতামূলক ভাবে। তো যেখানে বাধ্যতামূলক ভাবে আমরা সেন্টেন্স
কি মিনিংটা বোঝাবো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করব। এখানে দেখো শেষ করতে হয়েছিল, সেই জন্য আমরা কি ব্যবহার করব পাস্ট ফর্ম ব্যবহার করব হ্যাড টু। তো দেখো রক্তিম হ্যাড টু কমপ্লিট দ্য টাস্ক উইদিন 2 উইকস। রক্তিম হ্যাড টু কমপ্লিট দ্য টাস্ক উইদিন 2 উইকস। তো রক্তিমকে 2 সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে হয়েছিল, সেই জন্য দেখো হ্যাড টু কমপ্লিট এবং উইদিন 2 উইকস মানে 2 সপ্তাহের মধ্যে। পরের সেন্টেন্সটি দেখো ঋতুকে ঘরের সব কাজ একাই করতে হয়, বাধ্যতামূলক ভাবে কেউ নেই, তো ঋতুকে একাই সব কাজ করতে হয়। তো কিভাবে বলবে ঋতু হ্যাজ টু ডু অল হাউসহোল্ড চোরস অ্যালোন। ঋতু হ্যাজ টু ডু অল হাউসহোল্ড চোরস অ্যালোন। তো তোমরা দেখছো যেখানে বাধ্যতামূলক থাকবে সেখানে আমরা প্রেজেন্টে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব, এবং যেখানে পাস্টে দেওয়া থাকবে সেখানে কিন্তু আমরা হ্যাড টু ব্যবহার করব। তবে এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমরা যখন am টু বা are টু বা is টু ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা নটটা কিন্তু বিভাগের পরে প্লেস করতে পারি, কিন্তু আমরা যখন এই সব সেন্টেন্স গুলিকে নেগেটিভে বলবো তখন কিন্তু ডু ডাজ বা ডিড আনতে হবে। তো আমাকে বাজারে যেতে হবে বলতে আই হ্যাভ টু, কিন্তু আমাকে বাজারে যেতে হবে না বাধ্যতামূলক ভাবে, তো সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ টু, এই ডোন্ট শব্দটিকে নিয়ে আসতে হবে, আই ডোন্ট হ্যাভ টু গো টু দা মার্কেট। তো তারপরে দেখো রক্তিম হ্যাড টু কমপ্লিট, রক্তিমকে শেষ করতে হয়েছিল। তো শেষ করতে হয়েছিল না যদি বলি সেক্ষেত্রে রক্তিম ডিডন্ট হ্যাভ টু কমপ্লিট দ্য টাস্ক উইদিন 2 উইকস। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডু ডাজ বা ডিড ব্যবহার করব এবং তার সাথে নট কিন্তু ব্যবহার করব নেগেটিভ সেন্টেন্স গুলি বলার জন্য। পরেরটিকে দেখো ঋতুকে ঘরের সব কাজ একাই করতে হয়, সেক্ষেত্রে ঋতু হ্যাজ টু ডু অল হাউসহোল্ড চোরস অ্যালোন। এবং এখানে যদি আমি ঋতুকে সব কাজ একাই করতে হয় না বোঝাই সেক্ষেত্রে ঋতু ডাজ নট হ্যাভ টু ডু অল হাউসহোল্ড চোরস অ্যালোন। এইভাবে কিন্তু সেন্টেন্স গুলিকে বলতে হবে। এবার দেখো খুবই ইন্টারেস্টিং, আমরা অ্যাবাউট টু কোথায় ব্যবহার করব। তো দেখো কোনো ইমিডিয়েট ফিউচার যে কোনো কাজ খুব শীঘ্রই হতে চলেছে বোঝাতে আমরা গোয়িং টু ব্যবহার করে আমরা কিন্তু অ্যাবাউট টু দিয়ে কোনো সেন্টেন্স বলতে পারি। তবে অ্যাবাউট টু এবং গোয়িং টু এর মধ্যে পার্থক্য আছে। তো প্রথমে একটি এক্সাম্পল দেখে নাও, কয়েকটি এক্সাম্পল, তারপরে কিন্তু আমি ডিসকাস করছি। তো দেখো ক্রিকেট সেমিফাইনাল ম্যাচটি শুরু হতে চলেছে, মানে কিছুক্ষণের মধ্যে, ইমিডিয়েট ফিউচার, তো কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাবাউট টু। কিভাবে বলবে The cricket semi-final match is about to start. The cricket semi-final match is about to start. তো তোমরা এখানে is going to start ও বলতে পারো, কিন্তু সেক্ষেত্রে ইমিডিয়েট ফিউচার বোঝাবে না, ফিউচারের কোন একটা টাইমে ঘটতে চলেছে সেটা বোঝানোর জন্য আমরা গোয়িং টু বোঝাবো, কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাবাউট টু ব্যবহার করবো। সেজন্য the cricket semi-final match is about to start। পরের সেন্টেন্সটি দেখো তিতাস অঙ্কের সমস্যার সমাধানটি করতে চলেছে। তো তিতাস অঙ্কের সমাধানটি করতে চলেছে খুবই শীঘ্রই, ইমিডিয়েট ফিউচার বোঝাতে আমরা কিভাবে বলবো তিতাস is about to solve the math problem. তিতাস is about to solve the math problem। পরের সেন্টেন্সটি দেখো আমি ঠিক তোমাকে এইরকমটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। তো যাচ্ছিলাম, তো অতীতে আমি কোন কাজ খুব শীঘ্রই আমি করতে যাচ্ছিলাম, অতীতের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে I was just about to ask you the same thing. I was just about to ask you the same thing। তো দেখো আমরা কিন্তু about to বা going to ইউজ করতে পারি, কিন্তু about to আমরা সেখানে ইউজ করব যেখানে ইমিডিয়েট ফিউচার বোঝাবে, যে খুব শীঘ্রই হতে চলেছে বা শীঘ্রই হতে চলেছিল, সেক্ষেত্রে আমরা about to ইউজ করব। আর ফিউচারে কোনো একটা টাইমে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু গোয়িং টু বোঝাবো, কিন্তু ইমিডিয়েট ফিউচার বললে আমরা কিন্তু অ্যাবাউট টু ইউজ করব। তো তোমরা দেখলে যে আমরা কোথায় is to, am to বা are to বা কোথায় আমাদেরকে has to, have to বা had to ব্যবহার করতে হবে এবং অ্যাবাউট টু এবং গোয়িং টুর মধ্যে পার্থক্য কোথায়। তো তোমরা সঠিকভাবে তোমরা সঠিক সেন্টেন্স ইংলিশে এই ওয়ার্ডগুলি ইউজ করে বলতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।